হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বর্তমান প্রেক্ষাপটে সাইবার সিকিউরিটি আইটি ইন্ডাস্ট্রিতে খুবই ট্রেন্ডিং এবং ডিমান্ডিং এই মুহূর্তে। সো সাইবার সিকিউরিটির বর্তমান প্রেক্ষাপট কি এবং ভবিষ্যতের সম্ভাবনা কতটুকু, এই বিষয়টা নিয়েই মূলত আমাদের আজকের আলোচনা। আপনারা ইতিমধ্যে আমাদের ক্যাপশনটা পড়ে ফেলেছেন। আমরা আজকে আপনাদের সাথে হাজির হয়েছি এমন একজন স্পেশাল পার্সনকে নিয়ে, যাকে হয়তো আপনারা অনেকেই চেনেন। সাইবার সিকিউরিটিতে ওনার হিউজ একটা এক্সপিরিয়েন্স এবং খুব রেপুটেশনের সহিত বাংলাদেশের আইটি সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে সফলতার সহিত কাজ করে আসছেন। সো আজকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের পিপল ইন টেকের ফ্যাকাল্টি হেড মিস্টার মুশফিক স্যার। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজকে মূলত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে সাইবার সিকিউরিটির বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যতের সম্ভাবনা কতটুকু। এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে যুক্ত আছেন আমাদের মুশফিক স্যার, সাথে হোস্ট হিসেবে আছি আমি নবী সরকার, পিপল ইন টেকের পক্ষ থেকে। সো সাইবার সিকিউরিটি নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রশ্ন করবেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিব এবং অবশ্যই আমাদের এই লাইভটা শেয়ার করবেন, যাতে করে আপনার মাধ্যমে আরও অনেকেই সাইবার সিকিউরিটি সম্পর্কে একটা প্রপার ধারণা পেতে পারে। আজকের লাইভটা মূলত পরিচালনা করা হচ্ছে পিপল এন্ড টেক ইনস্টিটিউট অফ আইটি এবং পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা পিপল এন্ড টেক ফেসবুক পেজ থেকে। সো এই মুহূর্তে আমি সর্বপ্রথম আমার অডিয়েন্সদের সামনে আমি তুলে ধরতে চাই আমাদের যিনি ফ্যাকাল্টি হেড অফ দ্য ফ্যাকাল্টি মিস্টার মুশফিক স্যার। অ্যাকচুয়ালি স্যারের সম্পর্কে যতটাই বলবো আসলে ততটাই কম বলা হবে, কারণ স্যারের দীর্ঘদিনের অভিজ্ঞতা, স্যারের সফলতা, এই জিনিসগুলো আজকে আমরা স্যারের কাছ থেকেই শুনবো। স্যার, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই মুহূর্তে, আসলে আমাদের অনেক অডিয়েন্স যারা আসলে জানতে চায় আপনার সম্পর্কে, আপনার অভিজ্ঞতা সম্পর্কে এবং আপনার সফলতাগুলো। আপনি যদি আমাদের অডিয়েন্সের সামনে আপনার সম্পর্কে যদি একটু বলতেন। জি, ধন্যবাদ নুরুন নবী সরকার। নিজের সম্পর্কে বলাটা তো একটু কঠিন, তারপরেও আমি যেভাবে শুরু করতে চাই, আমি 2002 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টে। আমার বিএসসি আমি কমপ্লিট করি এবং তারপরে 2003-এর জানুয়ারির 1 তারিখ থেকে আমি আমার কেরিয়ার শুরু করি অ্যাজ এ এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ার অ্যান্ড সফটওয়্যার ডেভেলপার। আফটার দ্যাট আমি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন এই জিনিসগুলো নিয়ে কাজ করি কোর টেকনোলজিতে। এবং পরবর্তীতে 2012 সাল থেকে আমি পুরোপুরিভাবেই সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছি গত 12 বছর। টোটাল 20 বছর 5 মাস আমি কাজ করছি। এবং এই সময়টাতে আমি আমার কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য আমি আমার মাস্টার্স করি, এমএসসি ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড দেন আমি এমবিএ করি। এবং 2014 সালে আমি সাইবার সিকিউরিটি ব্ল্যাক হ্যাট হ্যাকিং কম্পিটিশনে সেকেন্ড পজিশন অ্যাচিভ করি। এবং ওই সময়টাতে আমি একটা স্কলারশিপ পাই, সেখানে আমি ইসি কাউন্সিল ইউনিভার্সিটি থেকে ইউএসএ থেকে আমি আমার সাইবার সিকিউরিটিতে এমএসসি কমপ্লিট করি। এছাড়া আমি সিসা সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম অডিটর, সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি প্রফেশনাল, তারপর হচ্ছে অফেন্সিভ সিকিউরিটি সার্টিফাইড প্রফেশনাল, ওএসসিপি, এই ধরনের সার্টিফিকেশনগুলো আমি হচ্ছে যে কমপ্লিট করি। কারণ আমার কাছে মনে হয় যে কেউ যদি তার নিজের কেরিয়ার ডেভেলপমেন্ট করতে চায়, তার প্রথমত দরকার হচ্ছে কমিটমেন্ট, যে আমি কাজ করতে চাই এবং আমাকে যে কাজটা দেয়া হবে সেই কাজটা আমি করতে পারবো, এবং সেই কাজটা করার জন্য আমার স্কিল যেভাবে ডেভেলপ করা দরকার সেই স্কিলটা যেন আমি পুরোপুরিভাবে ডেভেলপ করার জন্য মনোযোগ দিয়ে কাজ করি। কারণ আসলে মেধা, অনেকে চিন্তা করে যে মেধাবী ব্যাপার আছে, যে কার কি মেধা আছে সে কি করতে পারবে কিনা।
আসলে সবারই মেধা আছে, শুধুমাত্র হচ্ছে মেধাটাকে সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে হবে এবং মেধাটাকে কাজে লাগাতে হবে। সেজন্য হার্ড ওয়ার্ক করতে হবে, নিজেকে পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং যারা জানেন তাদের সাথে থাকতে হবে এবং সব সময় প্র্যাকটিস করা। এবং আমরা অনেকের দেখি যারা কেরিয়ার ডেভেলপ করে বা কেরিয়ার কাজ শুরু করে, তখন কিন্তু আমরা জব আর কেরিয়ারের মধ্যে পার্থক্যটা বুঝি না। আমরা মনে করি যে একটা চাকরি পাইছি, যা দেয় তাই করব। এবং অনেক সময় অনেক কাজ করি যেটা আমরা হচ্ছে যে পছন্দ করি না, বা কাজ করতে গিয়ে আমরা পছন্দ করছি না। এইভাবে যেন কাজ না করি, আমরা আমাদের পছন্দের কাজটা করব। যদি কোনো কাজ আমরা পছন্দ করি না কিন্তু আমাকে করতে হয়, যেমন অনেকে ডাক্তার হইতে চায় কিন্তু সে হয়তো ডাক্তার হইতে পারে না, সে ইঞ্জিনিয়ার হইছে। অনেকে ডাক্তার বা অনেকে ইঞ্জিনিয়ার হইতে চায় কিন্তু সে ডাক্তার হইছে, ইঞ্জিনিয়ারিং পড়ে না, ডাক্তারি পড়তে হয়েছে মা বাবা, তারপরে সামাজিক প্রয়োজনে, বা যখন অ্যাডমিশন টেস্ট দিয়েছিল তখন অ্যাডমিশন টেস্টে যে সাবজেক্টে টিকছে সেই সাবজেক্টটা পড়ছে। তাহলে এখানে পদ্ধতি হচ্ছে দুইটা, উপায় হচ্ছে দুইটা। হয় আমি যেটা পছন্দ করি সেটা আমি পড়বো বা সেই কাজটা আমি করব, যদি আমার পছন্দের সাথে আমার অপরচুনিটি মিলে যায় তাহলে তো সোনায় সোহাগা। যদি আমি যেটা পছন্দ করি সেটা না পাই, বরঞ্চ যেটা আমি খুব অপছন্দ করি এরকম কোনো কাজ পাই কিন্তু আমাকে কাজটা করতে হবে, তাহলে আমার রিকোয়েস্ট থাকবে যে সে কাজটাকে পছন্দ করে করার জন্য, তাহলে কেরিয়ারে ডেভেলপ করা যাবে। কারণ কেরিয়ার আর জব ডিফারেন্ট জিনিস, আমরা একটু পরে আরো আলোচনা করব। সো আমি যখন আমার কেরিয়ার ডেভেলপ করি, আমি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতে হয়েছে আমাকে, আইটি রিলেটেডই। যেমন আমি যেটা বললাম যে আমি শুরু করি অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার, তারপরে হচ্ছে যে আমি ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করি, আমি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করি, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনে আমি উইন্ডোজ, লিনাক্স, সান, সোলারিস এগুলো নিয়ে কাজ করি। এগুলো নিয়ে কাজ করতে যায় বেশিরভাগ সময়ই হয়েছে আমার অফিসে, আমার ওয়ার্ক প্লেসে যে কাজটা করার দরকার হয়েছে। আমাদের সময় তো এখনকার মতো এত অ্যাভেলেবেল পাওয়া যেত না, অনেক কম লোক ছিল, সব ধরনের রিসোর্স পাওয়া যেত না। নতুন কিছু শিখতে চাইলেও খুব ইজিলি দ্রুতভাবে দ্রুততম সময়ে তার প্রয়োজনীয় বই বা ল্যাব করার জন্য যে উপকরণ সেই জিনিসগুলো পাওয়া যেত না। এই জন্য অনেকে করতে পারতেন না বা আসতেন না। কিন্তু আমার একটা অ্যাপ্রোচ ছিল যে আমার যতটুকু শক্তি ছিল, যতটুকু সামর্থ্য ছিল, যতটুকু ফ্যাসিলিটি ছিল, ততটুকু দিয়ে আমি কাজ করতাম। এবং আমি আমার ক্যারিয়ারে এখন পর্যন্ত 21 বছর রানিং আমার ক্যারিয়ারে, আমি এখন পর্যন্ত কখনো কোনো কাজের জন্য না বলি নাই, পারি না, পারবো না, বা কোনো কারণে মানে না, ব্যাপারটা আমি এখনো করি না। এই জন্য যখন যেটা মানে আসছে আমি করার চেষ্টা করছি, করে হচ্ছে যে আমি আসলে শিখছি। এবং আমার এই পুরো 21 বছর ক্যারিয়ারে আমি সবসময় আমার প্রফেশনাল জবের পাশাপাশি আমি নলেজ শেয়ারিং করার জন্য কাজ করছি, যেমন ওয়ার্কশপ, সেমিনার, ক্লাস কন্ডাক্ট করা ফর প্রফেশনাল ট্রেনিং, তারপরে হচ্ছে আন্ডার গ্রাজুয়েশন লেভেলে, পোস্ট গ্রাজুয়েশন লেভেলে আমি সবসময় নলেজ শেয়ারিং এর সাথে ইনভলভ ছিলাম, টিচারদের সাথে ইনভলভ ছিলাম, স্টুডেন্টদের সাথে ইনভলভ ছিলাম, নিউ জেনারেশনের সাথে ইনভলভ ছিলাম। এইভাবে করে আসলে আমি আমার লার্নিংটা বা নিজেকে এটাকে কি বলে যে সবসময় রিসেন্ট রাখা, অর্থাৎ সবসময় একটা লার্নিং ফেজে থাকা এবং নতুনদের সাথে থাকা, যাতে আমি নতুনরা তাড়াতাড়ি শিখতে পারে। ওরা যেটা জানে আমি যেটা জানি না, আমার চাকরি বলেন, আমার অন্যান্য রেসপন্সিবিলিটি, দায়িত্বের কারণে যে এখন আর ঠিক যে রেগুলার পড়তে পারি, নতুন টেকনোলজি জানতে পারি হয় না। কিন্তু যখন একজন ইয়াং জেনারেশনের সাথে আমি কথা বলি, দেখা যায় যে ও জানে, ওদের কাছ থেকে আমি শিখতে পারি। এইভাবে করে আমি আসলে শিখি, জানি এবং শেখার চেষ্টা করি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার। অ্যাকচুয়ালি আপনার সম্পর্কে আমরা অনেক কিছুই জানলাম, হয়তোবা এর আগেও জানতাম, এতটা জানতাম না। আজকে আপনি যতটা বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করলেন, অ্যাকচুয়ালি 21 বছরের একটা মানে কি বলবো অধ্যাবসায়, 21 বছরের একটা পরিশ্রম আজকে আপনাকে এই জায়গাটাতে নিয়ে এসেছে। সো আপনাকে পেয়ে আসলে আমরা খুবই ধন্য, এবং আপনার কাছ থেকে স্টুডেন্টরা অনেক কিছু শিখতে পারবে। আপনার এই যে 21 বছরের অভিজ্ঞতা, এখান থেকে স্টুডেন্টরা অনেক কিছু শিখে ইন্সপায়ার হতে পারবে এবং আপনাকে দেখে তারা শিখবে। সো স্যার আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। তো এমন অবস্থা আমি আমাদের অডিয়েন্সের কাছে একটু বলতে চাই তাদেরকে যে আপনারা কে কোথায় থেকে আমাদের এই লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, এবং এর পাশাপাশি সাইবার সিকিউরিটি নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা জানাবেন। সো সাইবার সিকিউরিটি নিয়ে স্যার আমরা যখন আসলে কাজ করা শুরু করলাম, পিপল ইনটেক যখন সাইবার সিকিউরিটি নিয়ে আমরা যখন ব্র্যান্ডিং এবং প্রমোশনে আসলাম, সো এখানে আমরা
যে জিনিসগুলো প্রধানত লক্ষ্য করলাম, মাধ্যমিক লেভেল থেকে শুরু করে অবসরপ্রাপ্ত সিনিয়র সিটিজেন পর্যন্ত সবার মধ্যে একটা মানে ভালো লাগার ব্যাপার এই সাইবার সিকিউরিটিটা। সবাই আগ্রহ দেখাচ্ছে এই ব্যাপারটা নিয়ে, সবাই জানতে চায়, সবাই কেরিয়ার করতে চায়, এটার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায় এবং বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে সবাই জানতে চায়। তো সবার সমস্ত প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্যই মূলত আজকে আপনাকে নিয়ে আমাদের এই লাইভটা করা। সো আমি এমতো অবস্থায় স্যার আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই মুহূর্তে বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে সাইবার সিকিউরিটির ডিমান্ড আসলে কেমন? আমরা অনেকেই হয়তো বা এইটা জানি যে উন্নত বিশ্বের থেকে আমরা অনেকটা পিছিয়ে। সো এমতো অবস্থায় উন্নত বিশ্বে আসলে সাইবার সিকিউরিটি কোন লেভেলে আছে এবং বাংলাদেশের বর্তমানে সাইবার সিকিউরিটির অবস্থানটা আসলে কি স্যার? জি ধন্যবাদ। যে আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের সাইবার সিকিউরিটির জন্য জবের যে অপরচুনিটি আছে, আমি যদি বলি যে আমাদের দেশে যে 61টা ব্যাংক আছে, সে 61টা ব্যাংকে যদি 10 জন করে সাইবার সিকিউরিটি স্পেসিফিক সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট বা সাইবার সিকিউরিটি প্রফেশনাল এক্সপার্ট দরকার বলি, তাহলে আমার 600 জন দরকার। তারপরে আমার ইনফরমেশন সিস্টেম অডিটিং এ যদি আমি 5 জন 10 জন করে ধরি, সেখানেও 600 জন দরকার, 1200। তারপরে হচ্ছে যে যতগুলো গ্রুপ অফ কোম্পানিজ আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি আছে এবং বাংলাদেশ সরকারের যে বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানগুলো আছে, সেই জায়গাগুলোতে কাজ করার জন্য আমাদের যে ধরনের লোক দরকার, আমরা খুব রিসেন্টলি একটা এরকম অ্যানালাইসিস করছিলাম, প্রায় 9 থেকে 10,000 প্রফেশনাল দরকার হচ্ছে শুধুমাত্র সাইবার সিকিউরিটিতে। এবং শুধুমাত্র সাইবার সিকিউরিটিতে কাজ করার জন্যই যে আমাদেরকে সাইবার সিকিউরিটি ট্রেনিং বা এডুকেশন নিতে হবে তা না। আইটিতে বিভিন্ন ধরনের জব রোল আছে, যেমন সফটওয়্যার ডেভেলপার, অ্যাপ্লিকেশন সাপোর্ট এক্সিকিউটিভ, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। এই ধরনের জবগুলোতেও যারা কাজ করেন ওনাদেরও কিন্তু সাইবার সিকিউরিটির নলেজ এবং স্কিল প্রয়োজন হয়। সেই নলেজ স্কিলগুলো যদি আমরা ডেভেলপ করতে চাই, সেই নলেজ স্কিলগুলো ডেভেলপ করার জন্য আমাদের কিন্তু সাইবার সিকিউরিটি ট্রেনিং দরকার, যেটা আমার স্কিল বাড়াবে, আমার ম্যাচুরিটি বাড়াবে, আমাকে নলেজেবল পার্সন হিসেবে আমার ওয়ার্ক প্লেসে হচ্ছে যে পরিচিত করবে এবং আমাকে আমার অনেক বেশি কনফিডেন্স আমাকে দিবে, যার উপর ভিত্তি করে আমি আমার অর্গানাইজেশনকে বেটার সাপোর্ট দিতে পারবো। আর আমরা সবাই জানি, যখন আমরা একটা অর্গানাইজেশনে বেটার সাপোর্ট দেই এবং অর্গানাইজেশনের জন্য প্রয়োজনীয় একজন কর্মী হিসেবে পরিচিত হইতে পারি, তখনই কিন্তু অর্গানাইজেশনে আমাদের গুরুত্ব বাড়ে। আর যখনই গুরুত্ব বাড়ে তখনই কিন্তু আমার পদের বা অর্থাৎ আমি যে পোস্টে চাকরি করছি সেই পোস্টের নিশ্চয়তা বাড়ে, আমার আর্নিংটা বাড়ে, অর্থাৎ আমার স্যালারিটা এনহ্যান্স হয় এবং হচ্ছে আমার গুরুত্ব বাড়ে, সম্মান বাড়ে। কারণ আসলে আমরা যে লেখাপড়া করি, আমরা অবশ্যই চাকরি করব এবং কিছু ইনকাম করব, সেই জন্য পড়ালেখা করি, কিন্তু পড়ালেখা অবশ্যই চাকরি এবং ইনকামের এক মানে জন্য শুধু করা হয় না। পড়ালেখা করা হয় মানুষ যেহেতু মানুষ, সেজন্য তাকে পড়তে হয়, জানতে হয় সেজন্য তাকে পড়তে হয়। এবং যখন সে জানে এবং যখন সে পড়ে তখন সে জানে এবং সে তখন কন্ট্রিবিউট করতে পারে তার অর্গানাইজেশনে, তার সমাজে, তার পরিবারে, তখনই সে কিন্তু তার কিছু ইনকাম হয়। কারণ কাউকে যখন কেউ কোনো কিছু দিয়ে কাজ করায় বা কোনো কাজ করায়, তাকে কোনো না কোনো কিছু তো অর্থনৈতিক ভাবে তার সাথে ইনভলভমেন্ট থাকে, সেখান থেকে কিন্তু আমাদের গুরুত্বটা বাড়ে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে আমাকে সোসাইটি কিভাবে দেখছে। আমরা যখন নলেজেবল হব, আমরা যখন স্কিলফুল হব, তখন আমাদের গুরুত্বটা বাড়বে এবং হচ্ছে আমরা দেশে বিদেশে, কারণ বাংলাদেশেই এখন প্রায় 8 থেকে 10,000 হচ্ছে সাইবার সিকিউরিটি প্রফেশনাল দরকার বিভিন্ন ধরনের পজিশনে, এন্ট্রি লেভেল থেকে শুরু করে ম্যানেজার লেভেলে, এমডি, সিইও লেভেলে। এবং হচ্ছে যে কোনো ব্যক্তি, সমাজে যে কোনো ব্যক্তি যে একটা স্মার্টফোন রান করে, যে ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম রান করে, তারই কিন্তু আসলে সাইবার সিকিউরিটি সম্পর্কে জানা দরকার, মিনিমাম অ্যাওয়ারনেস ট্রেনিংটা করা দরকার। তাতে সে নিরাপদ, নিজে ব্যক্তিগতভাবে নিরাপদ থাকবে, তার পরিবারকে নিরাপদ রাখতে পারবে এবং হচ্ছে তার রাষ্ট্র সমাজও কিন্তু নিরাপদ থাকবে এবং সমাজের যে স্থিতিশীলতা, সেই জিনিসটাও আমরা স্থিতিশীল রাখতে সমাজকে আমরা ভূমিকা রাখতে পারবো। সো দেশে এবং দেশের বাহিরে
আমরা আমাদের প্রচুর অপরচুনিটি আছে, দেশের কথা তো বললামই, এবং বিদেশে দেখেন বাংলাদেশের লোক সৌদি আরব যাচ্ছে, মধ্যপ্রাচ্যে যাচ্ছে, এবং অন্যান্য দেশেও যাচ্ছে, কিন্তু আমাদের দেশে বেশিরভাগই হচ্ছে যায় 70-80% আনস্কিল পিপল, কম লেখাপড়া করেছেন এরকম লোকজন। তো ওনারা যদি লেখাপড়া করে একটা পার্টিকুলার কাজে, ইলেকট্রিসিটি থেকে শুরু করে ড্রাইভিং থেকে শুরু করে, অর্থাৎ হ্যান্ডস অন কাজ করে স্কিলফুল হয়ে যদি দেশের বাইরে যান, তাহলে কিন্তু ওনারা অনেক ভালো করতে পারেন, তাতে ওনাদের নিজেদের ইনকামটা ভালো হয়, দেশে ওনারা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা পাঠাতে পারেন, যার উপর ভিত্তি করে আমাদের যে ডলার ক্রাইসিস হয় সেই ডলার ক্রাইসিসটা থাকবে না। এবং দেখেন সরকার বলে যে রেমিটেন্স যোদ্ধা, অর্থাৎ যারা বিদেশে কষ্ট করে কাজ করে আমাদের জন্য ডলার পাঠান, বৈদেশিক মুদ্রা পাঠান, দেশের বৈদেশিক মুদ্রা অর্জিত হবে এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে উন্নতি হইতে সাহায্য করবে। দেখেন আমরা কিন্তু যখন গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস আমাদের দেশে এসে 80-র দশকে শুরু হয়, তারপর থেকে করতে করতে আমাদের দেশ এই যে উন্নতি হয়েছে, এই উন্নতিতে কিন্তু আমাদের এই রেডিমেড গার্মেন্টস এবং বিদেশে যারা কষ্ট করে আনস্কিল পিপল গিয়ে কাজ করেন, ওনাদের পাঠানো বৈদেশিক মুদ্রা দিয়ে আমরা আজকে এই এতটা সচ্ছল হইতে পারছি বাংলাদেশ। আমরা যদি স্কিলফুল হয়ে লেখাপড়া করি, কাজ জানি, কাজ না জেনে গেলে আমি পাচ্ছি $1000 বা $500, আর কাজ করে যদি আমি যাই তাহলে আমি পাবো হচ্ছে $1,00,000 বছরে। তাহলে আমি যদি নর্মালি ইন্টারমিডিয়েট পাস বা ডিগ্রি পাস করে সাইবার সিকিউরিটি বা আইটির কোনো আইটির অনেক সেক্টর আছে, কোনো না কোনো ট্রেনিং করি, তারপর স্কিলফুল হয়ে দেশে থাকি কাজ পাবো, দেশে থেকে বিদেশের কাজ করতে পারি, বিদেশে গিয়ে কাজ করে দেশে টাকা পাঠাতে পারি, নিজে প্রতিষ্ঠিত হতে পারি, পরবর্তীতে আমার পরিবার পরিজনকেও আমি হয়তো দেশের বাইরে নিয়ে যেতে পারি, যাতে আমার পরবর্তী প্রজন্ম আরো উন্নত ব্যবস্থা যেতে পারবে। সো এইভাবে করে আমরা কিন্তু আসলে, এবং এটা বাংলাদেশের জন্য, কারণ আজকে যদি আমরা বাংলাদেশের সাথে অন্য দেশের সাথে দেখি, জাপান, চীন, আমেরিকা, এদের সাথে যদি আমরা দেখি, তাহলে বাংলাদেশে হচ্ছে 50-60% মানুষ হচ্ছে ইয়াং, যাদের বয়স 15-20 থেকে 40-45 বা 50-এর মধ্যে, যারা এখনো কাজ করতে পারে, ক্যাপেবল ইয়ংরা যারা 25-30-20-25, তারা তো 8-10-12 ঘন্টা 15 ঘন্টা কাজ করতে পারে, নতুন শিখতে পারে, 40 পর্যন্ত আর কাজ করতে পারে, 40-র পরে 50-55 পর্যন্ত কিন্তু মানুষ কাজ করে এবং অনেক কাজ করে। তাহলে আমাদের জন্য হচ্ছে যে মূল উপাদানটা হচ্ছে আমাদের ব্রেইন। আমাদের জমি কম, কিন্তু আল্লাহর রহমতে আমাদের মেধা আছে, আমাদের ব্রেইন আছে, এবং কোনো মানে চিন্তা নাই যে আমি সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি নাকি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 5 কোর্সের ডিগ্রি করতেছি, আমি সায়েন্সের সাবজেক্ট পড়ি না, অন্য কোনো সাবজেক্ট পড়ি। আইটি এমন একটা বিষয়, যে বিষয়টা কেউ যদি শিখবো বলে চিন্তা করে, তারপরে 2 বছর শেখার পদ্ধতির মধ্যে, এই যে আমাদের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা আছে, আমাদের অনেকগুলো আছে, যদিও আজকে আমরা সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলছি। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন নেটওয়ার্ক এন্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি, এরকম বিভিন্ন ধরনের কোর্স আছে। এই কোর্সগুলো করার মাধ্যমে আমরা কিন্তু নিজেদের দক্ষতা বাড়াইতে পারি। নিজেদের যখন দক্ষতা হবে, আমরা কিন্তু যে কোনো জায়গায় কিছু না কিছু করতে পারবো, এবং এই কিছু না কিছু করা দিয়ে শুরু করতে হবে, মনে সাহস রাখতে হবে যে আমি পারবো, এবং কমিটমেন্ট। অনেকে কিন্তু ভালো চাকরি পেয়ে তারপরে একটু ফাঁকি দেয়, তারা কিন্তু পিছিয়ে পড়েন। কিন্তু যারা ছোট মনে হবে, অ্যাপারেন্টলি ছোট, প্রথম চাকরি যখন শুরু করি আমরা একটু ছোটই মনে হয়, কিন্তু সেটাকে যদি আমরা কষ্ট করে 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 যদি আমরা যাই, তাহলে এই ছোট জিনিসই আমাদেরকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে। এই জন্য আমি বারবার বলি, একটা কথা বলি, আমরা যেটা বিশ্বাস করি, ভালোবাসি, সে কাজটা করব। যে কাজটা ভালোবাসি না কিন্তু আমাকে করতে হচ্ছে, যখনই করতে হবে সেই মুহূর্ত থেকে আমি সেই কাজটাকে ভালোবাসতে শুরু করব, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবো, আমাদের ক্যারিয়ারে। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করতে চাই এই জায়গাটাতে। আপনি আমাদের সাথে অলরেডি শেয়ার করেছেন, সেটা হচ্ছে এই মুহূর্তে আপনি একটা জাস্ট ছোট্ট একটা পরিসংখ্যান আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। সেক্ষেত্রে বাংলাদেশের মার্কেটে, বাংলাদেশের বর্তমান মার্কেটে, বর্তমান প্রেক্ষাপটে 8 থেকে 10 হাজারের মতো ভ্যাকান্সি আছে। সো সেক্ষেত্রে যারা সাইবার সিকিউরিটি নিয়ে কেরিয়ার করার কথা ভাবছেন, সো তারা নিশ্চিন্তে, নিঃসন্দেহে সাইবার সিকিউরিটির উপরে আপনার দক্ষতা বৃদ্ধি করতে পারেন। এই যে গ্যাপটা, ইন্ডাস্ট্রির যে গ্যাপটা, সেই গ্যাপে আপনি নিজেকে একজন দক্ষ কর্মী হিসেবে গ্যাপটা পূরণ করতে সহায়তা করতে পারেন। সো
আমি আপনাকে ইন্টারাপ্ট করার পিছনে একটু আমি একটা কমেন্ট আমি একটু শেয়ার করতে চাই আপনার সাথে। আমাদের একজন ভাই মামুন আহমেদ ভাই ফেসবুকে কমেন্ট করেছেন দেশে এবং দেশের বাইরে কি ধরনের স্কোপ আছে আর কি। সো আপনি অলরেডি উত্তরটা দিচ্ছিলেন, সো এরপরেও যদি এক্সট্রা করে কোনো উত্তর যদি মামুন ভাইয়ের জন্য আপনি প্রদান করেন স্যার, দেশে এবং দেশের বাইরে ওনার কোশ্চেনের উল্লেখ করেছেন। জি, ওনার কোশ্চেনের প্রথম ওয়ার্ডটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ড্রপ আউট। ড্রপ আউট বলতে আপনি যদি লেটস সে যদি এসএসসি কমপ্লিট করে তারপর আপনি আর পড়ালেখা করেন নাই, তাহলে আজকের দিনে বাংলাদেশ সরকারের অনেক উপায় আছে, যা কারণ আসলে একটু এডুকেশনটাও দরকার, বেসিক এডুকেশন। আপনি কিন্তু ওপেন ইউনিভার্সিটির আন্ডারে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আপনি কিন্তু আপনার এইচএসসি এবং বিএসসি বা বিকম অর্থাৎ গ্রাজুয়েট লেভেলের পড়াটা পড়তে পারেন, সেই সময় আপনি কাজও করতে পারেন। তারপরে হচ্ছে আপনি এখন এটা যখন এইচএসসি বা বিএসসি, ধরেন কেউ এইচএসসি শেষ করে আর পড়েন নাই, কেউ এইচএসসি শেষ করে আর পড়েন নাই, তাহলে আপনি মানে আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ বিএ লেভেলে, বিএসসি লেভেলে আপনি ভর্তি হবেন। ওই পড়াটার পাশাপাশি দিনে 2-3 ঘন্টা বেশি কষ্ট করে 1-1.5 বছরের মধ্যে আপনি আইটি 2-3টা, যেমন হার্ডওয়্যার, নেটওয়ার্ক, অপারেটিং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন বা হচ্ছে গ্রাফিক্স, এরকম একটা ট্রেনিং করে আপনি নিজে কিছু আর্ন করতে পারেন, এরকম একটা পর্যায়ে আসেন। 2-3 মাস একটা ট্রেনিং করে তারপরে নিজে একটা ইনকাম করেন, সেটা কম হোক, 2000 টাকা হোক, 3000 টাকা হোক, 5000 টাকা হোক, কিন্তু এটা আপনার মধ্যে এই মানে ইয়েটা নিয়ে আসবে যে আপনি স্বাবলম্বী, আপনি কাজ করতে পারেন, আপনি কাজ করেন, সেটা আপনাকে হেল্প করবে টু আর্ন এবং আপনার কনফিডেন্স লেভেলটাকে বাড়াই দিবে। তারপরে আপনি হায়ার লেভেলের ট্রেনিংটাতে যান, যেমন নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, এটা করে আপনি হচ্ছে ফ্রিজিডি ইন সাইবার সিকিউরিটিতে চলে আসেন। এখন আমাদের সাইবার সিকিউরিটি ট্রেনিংটা করতে গেলে আপনার যদি কারো নেটওয়ার্ক সিস্টেম হার্ডওয়্যারে আগে থেকে অনেক এক্সপিরিয়েন্স থাকে তাহলে তো হয়ে যাবে ভালো। আর যদি না থাকে, আমরা কিন্তু আমাদের কোর্সে, আমি পরে আর একটু বলবো, আমরা কিন্তু নেটওয়ার্কিং এর একটা টোটাল 12টা কোর্স, এর মধ্যে নেটওয়ার্কিং এর একটা কোর্স, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের একটা কোর্স আছে বেসিকটা তুলে ধরার জন্য। তারপরে ইথিক্যাল হ্যাকিং, ফরেনসিক ইনভেস্টিগেশন, ইনফরমেশন সিস্টেম অডিটিং, সক অ্যানালিস্ট, এই ট্রেনিংগুলো আছে, যেগুলোর মাধ্যমে আমরা একদম বেসিক টেকনোলজি থেকে অর্থাৎ কোর টেকনোলজি থেকে একেবারে মানে সাইবার সিকিউরিটির অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা নিয়ে যাব। এবং এই ট্রেনিংটা হ্যান্ডস অন অর্থাৎ স্কিল বেসড ট্রেনিং। প্রতিটা ক্লাস আপনার মধ্যে পরিবর্তন আনবে, প্রতিটা ক্লাস আপনার এক একটা করে দক্ষতা আপনাকে দিবে। এইভাবে করে তার থিওরি এবং প্র্যাকটিক্যালকে আমরা সাজিয়েছি। সো ড্রপ আউট হইলেও আমাদের কোনো সমস্যা নাই, আমরা যদি এখন থেকে চিন্তা করি আমরা কিভাবে নিজেদেরকে ডেভেলপ করব, তাহলে কিন্তু আমরা পারবো সেটা ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ উত্তরটা দেওয়ার জন্য। সো এমতো অবস্থায় স্যার আমি আর একটু কিছু প্রশ্ন আপনার সঙ্গে একটু শেয়ার করতে চাই। যেমন আমাদের একজন ভাই আমাদের সাথে কমেন্ট করেছে, সে হচ্ছে ইথিক্যাল হ্যাকিং শিখতে কতটুকু পড়াশোনা জানা দরকার, এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা যদি আপনি একটু করতেন কাইন্ডলি। আসলে আমাদের দেশে পড়াশোনার ডেফিনেশনটা একটু ডিফারেন্ট। যে আমরা যখন গ্রাজুয়েশন করি অর্থাৎ বিএসসি বিকম অর্থাৎ অনার্স লেভেল কমপ্লিট করি, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি, তারপরে হচ্ছে যে মাস্টার্স করি, পিএইচডি করি, তাই তো। তো ইথিক্যাল হ্যাকিং করার জন্য পৃথিবীতে যারা ইথিক্যাল হ্যাকার হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ লোকই খুব কম লেখাপড়া করছে, বা হ্যাকার যারা হয়েছে তারা খুব কম লেখাপড়া করছে। কোনটা ডিগ্রি কম, কিন্তু আসলে তারা এত বেশি পড়ালেখা করছে যে আপনি একটা বিএসসি পড়ে, একটা মেডিকেলে ডাক্তারি পড়ে, বা একটা ওই ভালো ইউনিভার্সিটিতে বা একটা ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে আপনি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর যে কোনো সাবজেক্টে বিএসসি করতে গিয়ে, বা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস বা যে কোনো ধরনের বিএসসি লেভেল অর্থাৎ অনার্স লেভেলে আপনি যে কোনো লেখাপড়া করেন, করে যে যা শেখেন বা যতগুলো বই পড়েন, তার চেয়ে বেশি বই পড়া, তার চেয়ে বেশি প্র্যাকটিস একজন হ্যাকার বা ইথিক্যাল হ্যাকার করেন। তো আপনার হ্যাকার বা ইথিক্যাল হ্যাকার বা আইটি প্রফেশনাল হইতে গেলে মূল জিনিসটা যেটা লাগে, কমিটমেন্ট, আউট অফ দ্য বক্স চিন্তা করা এবং চিন্তা করার ক্যাপাসিটিটাকে বাড়ানো, এই জিনিসটা লাগে। সেই জন্য প্র্যাকটিস 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 অ্যান্ড স্টাডি। তো এই স্টাডির জন্য আপনারা যে যতটুকু একাডেমিক পড়ালেখা করছেন ভালো, তারপরে কেউ যদি এখনো এসএসসি, এইচএসসি 9, 10
বা অনার্স লেভেলে থেকে থাকেন, অবশ্যই আমি দোয়া করব এবং আশা করব যে আপনারা বাকি লেখাপড়াটাও শেষ করবেন। কিন্তু শুধুমাত্র গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন, অনার্স, মাস্টার্স এগুলাই আপনার জন্য, বা পাস কোর্সের ডিগ্রি পাস করা, এগুলাই আপনার ইথিক্যাল হ্যাকার বা হ্যাকার হওয়ার জন্য একমাত্র ইয়ে না। আপনি যদি আইটি পড়তে যান তাহলে অবশ্যই আইটির হার্ডওয়্যার নেটওয়ার্কিং জানবেন, অপারেটিং সিস্টেম জানবেন, তারপরে আপনি সাইবার সিকিউরিটি পড়া শুরু করবেন, হ্যাকিং শেখা শুরু করবেন। যারা এসএসসি পড়া আছেন, যারা এসএসসি করছেন, যেমন একজন লেখছেন যে মিস্টার নাদিম আমি এসএসসি পর্যন্ত লেখাপড়া করছি, তো তারপরে আপনার পড়ালেখার এখনকার স্ট্যাটাস কি সেটা আমি জানি না। আপনি এই কোর্সটা পড়তে আসলে আপনার সাথে আমাদের যারা একাডেমিক অ্যাডভাইজার আছেন, একাডেমিক কাউন্সিলর আছেন, মেন্টর আছেন, ওনারা কথা বলবেন। আপনার আগ্রহ এবং আপনার প্রেজেন্ট স্ট্যাটাস একাডেমির, তার উপর ভিত্তি করে ওনারা, আপনি ইথিক্যাল হ্যাকার বা হ্যাকার যদি হইতে চান বা সিকিউরিটি প্রফেশনাল হইতে চান, আমি বলবো সিকিউরিটি প্রফেশনাল, এটা যদি আপনারা হইতে চান তাহলে আপনারা হচ্ছে কি অন্য আর কি ইনিশিয়াল প্রি রিকুইজিট পড়ে সাইবার সিকিউরিটি কোর্সগুলো করতে হবে সেটা ওনারা আপনাদেরকে গাইড করবে। আপনারা যদি এভাবে এগিয়ে যান ইনশাআল্লাহ আপনারা ভালো করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার। অ্যাকচুয়ালি আমরা বর্তমানে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট যে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা কোর্সটা আমরা শুরু করেছি, তো এই জায়গাটাতে আমরা খুবই সুন্দর একটা মডিউল কভার করছি স্যার। আমরা ইতিমধ্যে অনেক পজিটিভ সাড়া পেয়েছি মার্কেট থেকে। সো আমরা যে মডিউলটা কভার করছি, যেমন ইথিক্যাল হ্যাকিং থেকে শুরু করে ডিজিটাল ফরেনসিক ইনভেস্টিগেশন, দেন সিসা, দেন এরপরে আপনার ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি আর্কিটেকচার, আইএস অডিটিং, দেন আপনার সাইবার সিকিউরিটি অপারেশন, সেন্টার ম্যানেজমেন্ট, সাইবার থ্রেড হান্টিং অ্যানালাইসিস, দেন সফটওয়্যার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি, সিস্টেম সিকিউরিটির মতো সময় উপযোগী টপিকগুলো আমরা কভার করছি। তো স্যার আপনার কাছে আমি একটু জানতে চাই, আমরা যে কোর্স মডিউলটা কভার করছি, এই মডিউলটা কভার করলে আসলে ইন্টারন্যাশনালি বা ন্যাশনাল লেভেল তো অবশ্যই, ইন্টারন্যাশনাল লেভেলেও কি ক্যারিয়ার করা সম্ভব আমাদের এই কোর্স মডিউলটা কভার করে? জি, আমি আপনার প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি আমাদেরকে একজন একটা কোয়েশ্চেন করছেন, মোহাম্মদ ওয়ালিউল ইসলাম। উনি বলেছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে, আবার অনেকে ডিপ্লোমা করে, তাহলে আমরা আমাদের ছাত্র সন্তানদের ভবিষ্যৎ গড়ার জন্য আমরা আসলে কি করব? টিকে থাকবে, কে টিকে থাকবে? আসলে ভবিষ্যতে কারা টিকে থাকবে এটার উত্তর হচ্ছে, ভবিষ্যতে শুধুমাত্র তারাই টিকে থাকবে যারা হার্ডওয়ার্ক করবে এবং তার কেরিয়ারের পুরো লাইফ সাইকেলে আল্লাহ যতদিন সুস্থ রাখেন, তারপরে হচ্ছে যে কাজ করার তৌফিক দান করেন, ততদিন পর্যন্ত কাজের পাশাপাশি যারা নিজেদেরকে ডেভেলপ করার জন্য পড়ালেখা করবে, প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিবে, পড়বে এবং মনোযোগ দিয়ে কাজ করবে, ওয়ার্ক প্লেসে তার কাজ কর্মক্ষেত্রে বিশ্বস্ত হিসেবে নিজেকে প্রমাণ করবে, কর্মক্ষেত্রে সততার সাথে তার কাজ করবে এবং দক্ষতার সাথে কাজ করবে, এবং দক্ষতা বাড়ানোর জন্য তার পুরো কেরিয়ার জুড়ে সে কাজ করবে, শুধুমাত্র সেই টিকে থাকবে। বাবা মা কষ্ট করে বিএসসি এমএসসি করাই দিলে যে কোনো কেউ টিকে যাবে, সারা জীবন টিকে থাকবে এরকম হয় না, এরকম হবে না। হয়তো টিকে থাকবে, সেই টিকে থাকাটা হচ্ছে টিকে থাকা, একটা হচ্ছে টিকে থাকা আর একটা হচ্ছে রাজার মতো বাঁচা। রাজার মতো বাঁচতে গেলে প্রতিদিন নিজেকে রাজা হিসেবে প্রমাণ করতে হবে, রাজার মতো পড়তে হবে, রাজার মতো নলেজ ডেভেলপ করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে, তাহলে সে টিকে যাবে। তাহলে টিকে থাকার শর্ত হচ্ছে বেসিক এডুকেশন, আর হচ্ছে যে সন্তানের মধ্যে, আমাদের উত্তরসূরিদের মধ্যে ওই বীজটা বপন করে দেওয়া, তুমি পারবা, তুমি হারার জন্য জন্ম নাও নাই, তোমাকে স্রষ্টা সৃষ্টি করছে আশরাফুল মাখলুকাত হিসেবে, সুতরাং তোমার এই দুনিয়ার লাইফ টাইমে তোমার ধর্মীয় আচার আচরণ পালন করার পাশাপাশি, সেটা তো করতেই হবে, আচরণ করার পাশাপাশি ধার্মিক হওয়ার পাশাপাশি তোমাকে অবশ্যই অবশ্যই তুমি যে কাজ করো সেই কাজের জন্য সর্বোচ্চ পরিশ্রম করতে হবে এবং প্রতিদিন নিজেকে ডেভেলপ করতে হবে, তাইলেই আমরা টিকে থাকবো। তারপরে হচ্ছে আমাদের যে কোর্সটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, এই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় আপনি বললেন যে আমরা নেটওয়ার্ক সিকিউরিটি, সিস্টেম সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ফরেনসিক, ইনফরমেশন সিস্টেম অডিটিং, থ্রেট হান্টিং, এরকম যুগোপযোগী বর্তমান যুগে যে কোর্সগুলো সবচেয়ে বেশি চলে এবং যে জব মার্কেটে যে কাজগুলো আছে সেই কাজগুলোর উপর ডিপেন্ড করে আমরা ইউএস এর
ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের এনলিস্টেড কোর্সগুলোকে মাথায় রেখে এবং এনআইএসটির ন্যাশনাল এডুকেশন ফ্রেমওয়ার্ক এটাকে মাথায় রেখে আমরা আমাদের এই পিজিডি কোর্সটা সাজিয়েছি, যেটা কমপ্লিট করলে আমরা হচ্ছে জয়েন্টলি ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং হচ্ছে পিপল অ্যান্ড টেকের যৌথ প্রযোজনায় সার্টিফিকেট প্রদান করব। এই সার্টিফিকেটটা নিয়ে দেশের ভিতরেও চাকরির সুবিধা আছে এবং হচ্ছে দেশের বাইরে গেলেও এটা, যেহেতু এটা আমেরিকান একটা ইউনিভার্সিটি থেকে দেওয়া হবে, দেশের বাইরেও সুযোগ পাবে। এবং এই কোর্সগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট কোর্স, ইন্টারন্যাশনাল অনেক অর্গানাইজেশন, ওয়াশিংটন ইউনিভার্সিটির মতো, পিপল অ্যান্ড টেকের মতো অনেক অর্গানাইজেশন এই ধরনের কোর্স করে এবং তাদের সার্টিফিকেশন আছে, যেমন সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, সার্টিফাইড ফরেন্সিক ইনভেস্টিগেটর, সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম অডিটর, সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি প্রফেশনাল, এরকম বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান হচ্ছে যে সার্টিফিকেট দেয়। আমাদের এই 12টা কোর্স করার পরে যে কোনো শিক্ষার্থী যদি ক্লাস ঠিক মতো করেন, ক্লাসে প্রপারলি থাকেন এবং আমাদের পরীক্ষা, থিওরি পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা পাস করে সার্টিফিকেট পান, পরবর্তীতে ওনাদেরকে আর ট্রেনিংগুলো না করে ওনারা আমেরিকা, কানাডা, ইউকে, নরিয়ান কান্ট্রি, ইউরোপের কান্ট্রিতে যান, তাহলে এই পরীক্ষাগুলো এই পড়া থেকেই দিতে পারবেন, ওনাদেরকে আর আলাদা ট্রেনিং করতে হবে না। আমাদের যে ফিজ আছে, এই ফিজ হচ্ছে এগুলা ট্রেনিং আলাদা আলাদা করতে গেলে, এরকম 12টা ট্রেনিং করতে গেলে মিনিমাম 5 লাখ টাকা খরচ হয় বা 6 লাখ টাকার মতো খরচ হয়। এই ট্রেনিং কস্টটা তাদের সেভ হয়ে যাবে, শুধুমাত্র এক্সাম ফিটা দিয়ে ওনারা এক্সামটা দিতে পারবেন পড়ালেখা করে, আলাদাভাবে আর ট্রেনিং করতে হবে না। তো ওনারা কিন্তু আমাদের কোর্সটা করে প্রায় 5 লাখ টাকা সেভ করছেন, সেই সাথে হচ্ছে ওনাদের অনেক সময় বাঁচাচ্ছেন, মানে অনেক সময় সেভ করে ওনারা হচ্ছে ট্রেনিংটা করে ফেলতে পারতেছেন এবং খুব ইয়াং সময়ে বা যারা চাকরি করেন 5-10 বছর 15 বছর এক্সপিরিয়েন্স হয়েছে, ওনারাও অল্প সময়ে অল্প খরচে নিজেদের ক্যারিয়ারের ফার্দার ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারবেন। কারণ আমরা বারবার বলছি, আমাদের এই পিজিডি কোর্স 100% থিওরি এবং স্কিলের কম্বিনেশন, অর্থাৎ ল্যাবের কম্বিনেশন, এবং এটা স্কিল বেসড ট্রেনিং এমনভাবে তৈরি করা হবে, প্রতিটা ক্লাস শেষ হওয়ার পরে ওই ক্লাসে যেটা পড়ানো হয়েছে আমাদের স্টুডেন্টরা নিজের হাতে সেটা করতে পারবেন, কনসেপ্ট ক্লিয়ার হবে এবং বাসা গিয়ে পড়লে কনসেপ্টটা একদম দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং কোর্স কমপ্লিট করার পরে আপনি যে কোর্সগুলো করছেন সেই কোর্সগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। কারণ আমরা অনেক সময় আমাদের দেশে বিশ্ববিদ্যালয় থেকে বা কলেজ থেকে পড়ালেখা করে বের হওয়ার পরে বা অন্যান্য বিভিন্ন ধরনের ট্রেনিং সেন্টার আছে, বিভিন্ন ট্রেনিং করার পরে আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে পারি না বা থিওরি কি পড়ছি সেটাও মনে নাই। এই ব্যাপারটা এখানে হওয়ার সুযোগ নাই, কারণ আমরা মেথোডোলজিক্যালি আমরা পড়াবো, থিওরি এবং প্র্যাকটিক্যাল করাবো, প্র্যাকটিক্যাল হোমওয়ার্ক থাকবে, প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট থাকবে এবং হচ্ছে পরীক্ষায় থিওরি পরীক্ষা আলাদা, প্র্যাকটিক্যাল পরীক্ষা আলাদা, এগুলা প্রপারলি পাস করে, এবং খুব কঠিন পরীক্ষা হবে, পাস করে তারপরে সার্টিফিকেটটা নিতে হবে, যাতে পাস করে বেরো। এই পড়ার সময় কষ্ট হবে, হয়তো আমাদেরকে অনেকে একটু বকা দিবে পরীক্ষায় কম মার্কস পাইলে, বাট যখন পাস করে ইন্টারভিউ দিতে যাবেন, তখন যখন টিকে যাবেন, তারপর যখন কাজ করতে গেলে বলবো রে আমরা তো যে নতুন ছেলেটাকে নিছি, নতুন মেয়েটাকে নিছি, ও তো খুব ভালো কাজ করতে পারে, তখন কিন্তু আমাদেরকে অনেক দোয়া করবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আরেকটা কোশ্চেন আসছে এখানে, আমাদের একজন ইউটিউব থেকে নাদিম ভাই আরেকটা কোশ্চেন করেছেন, ইথিক্যাল হ্যাকিং শিখলে ওয়েব পেন টেস্টিং ভালো হবে নাকি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন সিকিউরিটি এক্সপার্ট, কোনটা ভালো হবে? উনি আসলে এটা জানতে চাচ্ছেন আপনার কাছে। আসলে আপনি আমাদের এই কোর্সের মধ্যে, পুরো এই কোর্সের মধ্যে যে জিনিসগুলো থাকবে সেখানে শেখার পরে আপনি নেটওয়ার্ক পেনিট্রেশন টেস্টিং, সিস্টেম পেনিট্রেশন টেস্টিং, সফটওয়্যার পেনিট্রেশন টেস্টিং, ওয়েব অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং, মোবাইল অ্যাপ যেগুলো থাকে সেগুলোর পেনিট্রেশন টেস্টিং, মোবাইলের পেনিট্রেশন টেস্টিং, এভরিথিং ইউ ক্যান ডু ইনশাআল্লাহ। এগুলা আমাদের সিলেবাসে, এগুলা সবগুলাই অ্যাডেড। স্যার এমত অবস্থা আমি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সবসময় আমরা ফেস করি, যেমন কিছু কিছু স্টুডেন্ট আছে যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, তারা সাইবার সিকিউরিটি নিয়ে প্রশ্ন করবে, কেরিয়ার করার চিন্তা করবে, এটা খুবই স্বাভাবিক এবং খুবই কমন একটা ব্যাপার। কিন্তু এই সময়ে অনেক নন আইটি পার্সনরা আছে যারা আইটিতে কেরিয়ার করার জন্য অনেক বেশি আগ্রহী এবং আগ্রহ প্রকাশ করছে। সো আমরা যে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা কোর্সটা অফার করছি, এই কোর্সটা আসলে নন আইটি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদেরকে কিভাবে বেনিফিট করবে এবং ইন্ডাস্ট্রিতে আসলে তাদের অপরচুনিটি কতটুকু?
আসলে যখন কেউ কোনো জায়গায় কাজ করে, সবাই একই পজিশনে, একই লেভেলে, একই জিনিস নিয়ে কাজ করেন না। সুতরাং আমাদেরকে যেটা মনে রাখতে হবে, আমি কাজের যে অপরচুনিটিটা পাবো, কারণ আমরা আগে বলছি সাইবার সিকিউরিটির জন্য অনেক অপশন আছে, এবং আমরা নন আইটি ব্যাকগ্রাউন্ডের পিপলদেরকে বা আইটি ব্যাকগ্রাউন্ডের সিএসসি পড়ালেখা করছে কিন্তু প্র্যাকটিক্যাল কোর টেকনোলজিতে কাজ করার অভিজ্ঞতা নাই, এরকম ছাত্র ছাত্রীদের কথা চিন্তা করে আমরা নেটওয়ার্ক অর্থাৎ কোর টেকনোলজি এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন এগুলো রেখেছি। তারপরে গিয়ে হচ্ছে আমরা কোর সাইবার সিকিউরিটি আমরা হচ্ছে কোর্সগুলো শুরু করছি। তারপরেও কেউ যদি এরকম থাকেন যে একেবারে আইটি ব্যাকগ্রাউন্ডের না, ওনারা কিন্তু আমাদের অন্য পিজিডি কোর্স যেটা আছে, পিজিডি নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন কমপ্লিট করে সাইবার সিকিউরিটি যেতে পারেন, অথবা একই সাথে দুইটা কোর্স করতে পারেন, যেহেতু আমাদের অল্টারনেটিভ ডেতে ক্লাস হয় রবি মঙ্গল বৃহস্পতি শনি সোম বুধ বা শুক্র শনি এরকম করে। সো ওনারা একসাথে দুইটা কোর্সও রান করতে পারেন। কষ্ট তো করতেই হবে, যে একটা কথা আছে যে কি বলে, দুর্বলের মতো হাজার বছর বাঁচা চেয়ে সিংহের মতো একদিন বাঁচা ভালো, বা 1 ঘন্টা 1 মুহূর্ত বাঁচা ভালো। তো কষ্ট যখন করব 1 বছর 2 বছর এমন ভাবে কষ্ট করব যাতে বাকি যে সময়টা আল্লাহ হায়াত দেন সেই সময়টাতে যাতে আমরা ভালোভাবে কাজ করতে পারি। কারণ আমি একটা কথা বলি যে বা আমি বিশ্বাস করি এটা, যে আমরা আমাদের ক্রিয়েটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তৈরি করছেন, আমাদেরকে যে আশরাফুল মাখলুকাত বানাইছেন, সবকিছুর জন্য আমাদেরকে লাস্ট যে শেষ বিচারের দিনে যে উত্তর দিতে হবে, প্রশ্ন করা হবে, আমাদের এই মেধা বুদ্ধি যেগুলো আছে সেগুলোর জন্য আমাদেরকে উত্তর দিতে হবে, যে তোমাকে যে বুদ্ধি দিছি, তোমাকে যে শক্তি দিছি, সেটা দিয়ে তুমি তোমার জন্য, তোমার পরিবারের জন্য, সমাজের জন্য, সমাজে যে একজন অসহায় মানুষ ছিল তার জন্য তুমি কি করছো। তো আমরা যদি আমাদের বুদ্ধিকে দিয়ে কাজে না লাগাই, আমরা যদি ভালো মতো কাজ করি, একজন শিক্ষিত লোক 1 লাখ শিক্ষিত সাইবার সিকিউরিটি প্রফেশনাল যদি বাংলাদেশের বাইরে যায়, তারা যদি এক একজন প্রতি মাসে $1000 করে পাঠায় বা $500 করে পাঠায়, কত লাখ ডলার আসবে। সেটা দিয়ে দেশের যে উন্নতি হবে, দেশের মানুষের উন্নতি হবে, কর্মসংস্থান হবে, সেটার দোয়া কিন্তু আপনার কাছে সাদাকা হিসেবে যাইতে থাকবে। সো এই যে ব্যাপারটা, এইটার জন্য হলেও আমাদের পড়ালেখা করা উচিত, এটা আমি বিশ্বাস করি। এইটার জন্য হলেও আমাদেরকে কাজ করা উচিত। হ্যাঁ, তো আমি আশা করি যে আমাদের যারা কাজ করবেন, আমরা যেন এইভাবে করে কাজ করে আমাদের দেশের যে গত 15 বছর 16 বছরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার যেভাবে দেশকে ডিজিটাল বাংলাদেশ এবং পরবর্তীতে এখন আমরা যে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশকে আমরা প্রতিষ্ঠা করতে চাচ্ছি, সেই স্মার্ট বাংলাদেশের জন্য যে স্মার্ট নাগরিক দরকার, সেই স্মার্ট নাগরিক হয়ে ওঠার জন্য আমরা যদি এখন থেকেই আমাদের যেখানে যেভাবে যে বয়সে যে পরিস্থিতিতে আসি, আমরা যদি একটু একটু করে কাজ করি, তাহলে কিন্তু আমরা আমাদের এই অভিষ্ট লক্ষ্যে আমরা যেতে পারবো। এবং আমি এটাও বলি যে দেখেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বর্তমান সরকার গত 15 বছরে টেকনোলজি প্রফেশনাল এবং হচ্ছে সাইবার সিকিউরিটি প্রফেশনাল তৈরি করার জন্য বিভিন্ন হাইটেক পার্কের আন্ডারে বিভিন্ন ট্রেনিং দিচ্ছে, যেটা আমাদের পিপল টেকও অনেক ট্রেনিং কিন্তু করাচ্ছে, আইডিবির আন্ডারে ট্রেনিং করাচ্ছে। তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের এই যে লার্নিং আর্নিং প্রজেক্ট, বিভিন্ন প্রজেক্টের আন্ডারেও আমরা কিন্তু ট্রেনিং করাচ্ছি, যেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা আমাদের এই প্রতিষ্ঠানে ট্রেনিং করে অনেক ভালো করছে। আমি আশা করি আমাদের এই পিজিডি কোর্সগুলো এবং বিশেষ করে পিজিডি সাইবার সিকিউরিটি করেও আমাদের পিপলরা কাজ করতে পারবে অনেক ভালোভাবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। তবে আরেকটা বিষয় আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই, সেটা হলো এই মুহূর্তে আপনি যে অপরচুনিটিগুলোর কথা বলছেন, আইটি নন আইটি সবার কথা যেটা বলছেন, তো এই জায়গাটাতে মানে অনেকেই আছে যারা অনেক সিনিয়র এবং আপনার অনেকেই নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন সেক্টরে কাজ করেছে, অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, আইটি ম্যানেজার হিসেবে কাজ করছে, এমন অবস্থায় সিকিউরিটি শিখছে। তো এমন সংখ্যাটাই আসলে সবসময় আমরা বেশি দেখি। কিন্তু একজন ফ্রেশ গ্রাজুয়েট, সে হতে পারে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, হতে পারে নন আইটি ব্যাকগ্রাউন্ড, সো একজন ফ্রেশ গ্রাজুয়েটের জন্য আমাদের যে মডিউলটা, আমাদের যে কোর্সটা কতটুকু উপযোগী বলে আপনি মনে করেন, এবং গ্রাজুয়েশন শেষ করার পরে আমাদের এই পিজিডিটা যদি সে করে, তার সফলতা হওয়ার সম্ভাবনা কতটুকু বলে আপনি মনে করেন স্যার? সফলতা হওয়ার জন্য, সফল হওয়ার জন্য যা যা ধরনের কন্টেন্ট থাকা দরকার সবগুলো কন্টেন্টই আছে। সুতরাং পড়াটা যদি প্রপারলি পড়েন, প্র্যাকটিস করেন, পরবর্তীতে মনোযোগ দিয়ে কাজ করেন,
সফলতা অনেক বেশি হবে ইনশাল্লাহ। অনেক ভালো অনেক ভালো সফল হওয়ার জন্য অনেক ভালো উপাদান আছে। সেক্ষেত্রে আপনি এটাই বলতে চাচ্ছেন স্যার যে আসলে যদি প্রপারলি পরিশ্রম করা যায় এবং ইনস্ট্রাক্টরের ইনস্ট্রাকশন অনুযায়ী পরিশ্রম করলে আসলে সফল সে হবেই। তো আমি আপনার সাথে আসলে টোটালি একমত, কারণ যে মডিউলটা আপনারা করাচ্ছেন এবং এর পাশাপাশি আমি সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা অডিয়েন্সের সামনে তুলে ধরতে চাই সেটা হলো আমাদের ফ্যাকাল্টি লিস্টে যারা আছে, যারা যুক্ত আমাদের সাথে, তারা সবাই রিয়েল লাইফ এক্সপার্ট। তারা প্রফেশনাল টিচার না, তারা প্রফেশনাল এক্সপার্ট। সো রিয়েল লাইফে তারা যে 15 বছর, 20 বছর, 21 বছর, 22 বছরে যে অভিজ্ঞতাটা তারা অর্জন করেছে, যে কাজটা তারা রেগুলার করছে, ঠিক সেই অভিজ্ঞতাটাই মূলত অডিয়েন্সদেরকে শেখাবে। সো সফল আপনি অবশ্যই হবেন। সো আমার এখানে আরো বেশ কিছু কোয়েশ্চেন এসেছে, আমি একটু শেয়ার করতে চাই স্যার আপনার সাথে। স্যার 40 ঊর্ধ্ব মানুষের জন্য সাইবার সিকিউরিটি কোর্সটা কতটুকু উপকৃত হবে একটু বলবেন প্লিজ, এবং সেক্ষেত্রে রিটায়ার করেও যদি মানে স্যার আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। আবার একটু বলবেন খালি, আমি শেষের অংশটা বুঝতে পারি না। অবশ্য আমি প্রশ্নটা দেখতে পাচ্ছি, আমি অ্যানসার দিতে পারবো। সেটা হচ্ছে যে 40 ধরেন আপনি যদি 55-60 হয়ে যায় তাহলে হয়তো একটু কষ্ট হবে বা একটু সময় দিবে, কিন্তু তারপরেও যদি কারো আগ্রহ থাকে, শারীরিক অবস্থা ভালো থাকে, তাহলে ওনারা আগাইতে পারেন, করতে পারেন, কোনো সমস্যা নাই। 40 খুব একটা বেশি বয়স না। 40-এর সময়ে আমরা কিন্তু চাইলে কাজ করতে পারি এবং শিখতে পারি। আমার দেখা, আমি অনেক প্রফেশনালকে দেখেছি, আমার অনেক কলিগ আছেন যিনারা ওনাদের বয়স 38, 40, 35, 45 বছর বয়স, ওনারা ট্রেনিং করছেন এবং নতুন করে শিখছেন, নতুন করে সাইবার সিকিউরিটিতেও কাজ করছেন। হয়তো ওনাদের জন্য অ্যাডভান্টেজ হচ্ছে আগে আইটিতে ওনাদের একটা লং এক্সপিরিয়েন্স আছে, আইটির বিভিন্ন জায়গায়, কেউ নেটওয়ার্কে, কেউ সিস্টেমে, কেউ ডাটাবেজে, এরকম বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স আছে। সেই এক্সপিরিয়েন্স থেকে ওনারা এটাকে কি বলে সাইবার সিকিউরিটিতে আসছেন, তো করতে পারছেন। তো আমি আশা করি যে এটা কোনো সমস্যা না। একটু কষ্ট করে যদি আমরা সময় দিতে পারি, কাজ করি, তাহলে অবশ্যই আমরা শিখতে পারবো এবং আমাদের কেরিয়ারে ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার প্রশ্নটার উত্তর আশা করি যিনি কমেন্ট করেছেন উনি বুঝতে পেরেছেন। সো আমি দেখতে পাচ্ছি এখানে বাদশাহ আহমেদ বাবু ভাই জামালপুর থেকে যুক্ত আছেন আমাদের সাথে। এখানে আমি আরো দেখতে পাচ্ছি আমাদের একজন অডিয়েন্স আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন সাইবার সিকিউরিটি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম, আপনাকে ধন্যবাদ জানিয়েছেন স্যার। এখানে আমি একটা কমেন্ট দেখতে পাচ্ছি স্যার, আমাদের একজন অডিয়েন্স কমেন্ট করেছেন, স্যার আমি জানতে চাচ্ছি যে সাইবার সিকিউরিটি ফিল্ড এবং সফটওয়্যার ফিল্ডটা কি টোটালি ডিফারেন্ট নাকি সেম, এবং ফিউচার ক্যারিয়ার হিসেবে কোন ফিল্ডটা বেটার, আপনি যদি উত্তরটা দিতেন স্যার কাইন্ডলি। আসলে খুবই ভালো কোয়েশ্চেন। আমি বলবো যে দুইটা সাবজেক্টের কথা বলা হয়েছে, এই দুইটাই আমার খুবই ফেভারিট, এবং আমরা আজকে থেকে আগামী 20 বছর বা 10 বছরে আমাদের বাংলাদেশকে, আমাদের প্রিয় মাতৃভূমিকে আমরা উন্নতির যে জায়গায় দেখতে চাই, যেখানে আমাদের স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করে আমরা যে জায়গায় দেখতে চাই, সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার এবং সাইবার সিকিউরিটি, আইটির অন্য ফিল্ডে সব লোকই তো দরকার, কিন্তু ভেরি স্পেসিফিক্যালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং সাইবার সিকিউরিটি প্রফেশনাল খুবই 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 দরকার। এবং আইটির কোনো ফিল্ডে খুব ভালো করা সম্ভব না যার লজিক ভালো না, আর যার লজিক ভালো সে কিন্তু আইটি প্রফেশনাল হয়, সে ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ারও হইতে পারে, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সাইবার সিকিউরিটি প্রফেশনাল হইতে পারে। আমি এখানে বলবো আপনি শুরু করতে পারেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, বা সফটওয়্যার যদি আপনার ভালো লাগে, সফটওয়্যারে যদি আপনি ভালো হন, তারপরে যদি আপনি মনে করেন, যেটা আসলে না অনেকের ভালোবাসার ব্যাপার, ভালো লাগার ব্যাপার, যে আপনার কাছে সাইবার সিকিউরিটিতে খুবই ভালো লাগতেছে, কেউ একটা সফটওয়্যার বানাইছে, সেটার দুর্বলতা বাইর করলাম, সেটারে হ্যাক করে ফেললাম, কেউ একটা নেটওয়ার্ক সেট ডিজাইন করছে, নেটওয়ার্ক চালায়, সেই নেটওয়ার্কটাকে আমি হ্যাক করে ফেললাম, তারপরে দুর্বলতা পাইছি, দুর্বলতা পেয়ে সেটাকে আমি সিকিউর করলাম, এইটাতে যদি আপনি আনন্দ পান, আপনি সাইবার সিকিউরিটিতে কাজ করেন। দুইটাই ভালো, দুইটাই বেস্ট। আর মুদ্রা কথা হচ্ছে আপনি যেটাই করবেন, যদিও আমি আজকে সাইবার সিকিউরিটি আলোচনা করছি,
কিন্তু আমি একটা জায়গায় আসলে ফোকাস দিতে চাই, যে যেটা আমি প্রথম থেকে বলা শুরু করছি এবং প্রত্যেকবারই বলছি, প্রত্যেক প্রশ্নের অ্যান্সারে বলছি, আপনি যে কাজটা করেন সেই কাজটা ভালোবেসে করবেন। যদি কোনো কাজ, এমন কোনো কাজ করতে বাধ্য হন যেটা আপনি ভালোবাসেন না, তাহলে করতে গেলে সে কাজটাকে ভালোবেসে করবেন, তাহলে আপনি বেস্ট হবেন। এবং আপনি যে কাজটা করবেন সে কাজটার প্রতি আপনার আনুগত্য থাকতে হবে, কমিটমেন্ট থাকতে হবে। যদি আপনার কমিটমেন্ট থাকে তাহলে আপনি রেগুলার আপনার ডেভেলপমেন্টের জন্য পড়ালেখা করবেন, কাজ করবেন। আপনার কাজ আপনি অফিসে মনোযোগ দিয়ে করবেন। অনেকে কাজ ফাঁকি দিয়ে চলে যায়, করতে চায় না। আপনি সেটা না করে আপনি বলবেন যে স্যার আমারে দেন, আমি করে দেই, ভাই আমাকে দেন, আমি করে দেই, আপা আমাকে দেন, আমি করে দেই। আপনি করে দিবেন, আপনি সফল হবেন। আর আপনার মাথায় অনেক বুদ্ধি, আপনি অনেক জানেন, কিন্তু কাজ মনোযোগ দিয়ে করেন না, সুতরাং আপনাকে কিন্তু আর কেউ ডাকবে না, আপনি আর সাকসেসফুল হতে পারবেন না। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমাদের একজন ভাই কমেন্ট করেছেন যে আসলে স্যার আপনাদের কোর্সে কিভাবে জয়েন করা যাবে এবং এর প্রাইস কেমন হবে, কাইন্ডলি একটু জানাবেন। সো আপনারা যারা আমাদের 1 বছর মেয়াদী পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা এই কোর্সটা সম্পর্কে জানতে চান বা কোর্স ফিস আপডেট ক্লাস মানে কোর্সটা কবে থেকে আসবে, কবে শুরু হবে, শিডিউল সম্পর্কে যদি জানতে চান, দয়া করে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পিপল এন্ড টেক ফেসবুক পেজে নক করবেন, অথবা পিপল এন্ড টেক ইনস্টিটিউট অফ আইটি ফেসবুক পেজে নক করবেন। আমাদের যারা প্রতিনিধি আছেন তারা আপনাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। সো আমি ফাইনালি ওভারঅলি আমাদের যতগুলো ক্লায়েন্ট আছে বা যতগুলো অডিয়েন্স আছে তাদের পক্ষ থেকে একটা কমন কোশ্চেন আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই স্যার, সেটা হলো যে আমরা বিভিন্ন সেক্টর থেকে পড়াশোনা করি, আইটি বা নন আইটি যে ক্ষেত্রে হোক না, যেটা হোক না কেন, আমরা একটা স্বপ্ন নিয়ে আসি স্কিল ডেভেলপমেন্টে। তো স্বপ্ন নিয়ে আসার পরে আমাদের একটা উদ্দেশ্য থাকে স্কিলটা ডেভেলপমেন্ট করার পরে, আমরা স্কিল ডেভেলপমেন্ট করার পরে একটা কেরিয়ার গড়বো এবং একটা অপরচুনিটি মানে পাবো আমরা ইন্ডাস্ট্রিতে এবং একটা সাকসেসফুল কেরিয়ার করব। তো এমতো অবস্থায় আমরা আমাদের যারা ফ্যাকাল্টি যারা আছেন এবং আমাদের ম্যানেজমেন্ট থেকে আমরা আমাদের এখানে যারা আছেন, একজন স্টুডেন্টকে স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি ইন্ডাস্ট্রিতে কিভাবে সে সাকসেসফুলি কেরিয়ার করবে তার জন্য এক্সট্রা বা আলাদা কোনো পদক্ষেপ গ্রহণ করবে কিনা, বা জব প্লেসমেন্টের আসল কথা হচ্ছে জব প্লেসমেন্ট বা কেরিয়ারের কোনো নিশ্চয়তা আছে কিনা। আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে, আসলে আমি তো যেটা বললাম যে আমার চাকরির পাশাপাশি আমি গত 21 বছর হচ্ছে যে নলেজ শেয়ারিং এর সাথে ইনভলভ। সো আমি যাদের সাথে পরিচয় হয়, যদি কোথাও কোনো ওপেনিং থাকে, আমি যেখানে কাজ করি সেখানেও যদি ওপেনিং থাকে, দেখা যায় যে আমাদের যে গ্রুপ, আমাদের যে স্টুডেন্ট বেজ আছে তাদের কাছে আমরা ইনফরমেশন দেই। সো যারা অ্যাপ্লাই করেন ওনারা যদি ভালো করেন ওনারা জবটাতে ঢুকতে পারেন। এক, দ্বিতীয় হচ্ছে যে এইটা একটা নর্মাল ফোকাস, যারা আমরা প্রফেশনাল পার্সন, আমরা হচ্ছে যে এডুকেশন, ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্টের সাথে ইনভলভ, আমরা কিন্তু আমাদের যারা পার্টিসিপেন্ট থাকেন তাদেরকে অনেক প্রায়োরিটি দিই এবং তাদের কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য কাউন্সিলিং থেকে শুরু করে জব প্লেসমেন্টে পর্যন্ত আমরা মানে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করি। সেই সাথে হচ্ছে পিপল এন্ড টেকের কথা আমি যেটা বলবো, পিপল এন্ড টেক তো দেশে এবং দেশের বাইরে বিভিন্ন ধরনের জব প্লেসমেন্টের জন্য কাজ করে, এবং পিপল এন্ড টেকের এরকম প্ল্যান আছে। এবং শুধু প্ল্যান আছে বলবো না, আসলে পিপল এন্ড টেক এভাবে করে অনেক লোককে রিক্রুট করে দেশ এবং দেশের বাইরে থেকে, এবং এখনো দেশের বাইরে বিশেষ করে ইউএসএ, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যে জব রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে বাংলাদেশ থেকে লোক হায়ার করার জন্য কাজ করছে। সো আমি আশা করি যে আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে হেল্প করার জন্য আমাদের, এবং এই পিজিডি আমাদের যারা স্টুডেন্ট হবেন ওনাদেরকে হেল্প করার জন্য আমাদের এটার কি বলে যে জব প্লেসমেন্ট টিম যেটা আছে, জব প্লেসমেন্ট টিম হচ্ছে যে কাজ করবে এবং হেল্প করবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার অনেকগুলো মূল্যবান কথা আমরা জানলাম আপনার কাছ থেকে। সত্যি কথা বলতে কি, সাইবার সিকিউরিটির একটা বিশাল একটা তথ্যের সমাহার আজকে আমরা আপনার কাছ থেকে জানতে পারলাম। অনেক বিষয় আজকে আমরা ক্লিয়ার হতে পারলাম। আশা করি আমাদের যারা অডিয়েন্স, যারা আমাদের সাথে শুরু থেকে এখন পর্যন্ত আছে, অনেকেই অনেক কোয়েশ্চেন করেছে, তাদের কোয়েশ্চেন অ্যান্সার, সঠিক অ্যান্সার তারা এখান থেকে নিতে পেরেছে। আশা করি একটা সঠিক পরামর্শ নিয়ে সবাই কেরিয়ার শুরু করতে পারবে। সো আজকে অনেকেই যারা কেউ ফেসবুক, কেউ ইউটিউব, কেউ ইনস্টাগ্রাম, বিভিন্ন সাইট থেকে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
সো সাইবার সিকিউরিটি নিয়ে আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে, সাইবার সিকিউরিটি নিয়ে যদি আপনি কেরিয়ার প্ল্যান করতে চান, অথবা আমাদের এক্সপার্টের সাথে সরাসরি বসে আপনি যদি কেরিয়ার পাথ সম্পর্কে জানতে চান অথবা কেরিয়ার গাইডলাইন নিতে চান, আপনি যে কোনো সময় আসতে পারেন পিপল এন্ড টেক ইনস্টিটিউট অফ আইটির বাংলাদেশ ব্রাঞ্চে। আমাদের অফিসের ঠিকানা 151/7 গুডলাক সেন্টার, 7 এবং 8 ফ্লোর। সো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা কেরিয়ার করার আগে, দক্ষতা বৃদ্ধি করার আগে আপনি যাচাই করুন, আপনি জানার চেষ্টা করুন, আপনি অভিজ্ঞতার সাথে পরামর্শ নিন, আপনি এক্সপার্টদের সাথে কথা বলুন। এর জন্য পিপল এন্ড টেক অবশ্যই আপনার পাশে থাকবে। পিপল এন্ড টেকে সবসময়ই একাধিক বিষয়ের উপর এক্সপার্ট আপনি সবসময়ই পাবেন। সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং, সাইবার সিকিউরিটি, ডিজিটাল মার্কেটিং, মাল্টিমিডিয়া, প্রত্যেকটা সেক্টরের এক্সপার্ট সবসময় পিপল এন্ড টেকে অ্যাভেলেবল। কেরিয়ার করার পূর্বে পিপল এন্ড টেকে আসুন, আমাদের কনসালটেন্টদের সাথে কথা বলে কনসালটেন্সি নিন এবং একটা সঠিক গাইডলাইন নিয়ে নিজের দক্ষতাটাকে বৃদ্ধি করে একটা সাকসেসফুল কেরিয়ার করুন পিপল এন্ড টেকের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, নতুন কোনো বিষয় নিয়ে, আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজকের মতো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।